দেখুন, এবার আমি নিশ্চিত যে বিজেপি ক্ষমতায় আসছে। অমিত শাহর মতন একটা লোক যদি 3 দিন ধরে পশ্চিমবঙ্গে এসে থাকেন, তাহলে সেটা তো একটা ছেলে খেলার ব্যাপার নয়। মমতার পৃষ্ঠভূমি এরকম যে উনি এরকম ধরনের কথা না বলে থাকতে পারেন, এগুলো স্বাভাবিকভাবে ওর মুখ দিয়ে বেরোয়। মেঘালয় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কতগুলো পালক লাগিয়ে কু কু করে চিৎকার করেছিলেন। আমি বললাম না যে মুখ্যমন্ত্রী স্তরের একটা লোক যেরকম ভাড়ামো করতে পারে কেউ ভাবা যায় না। শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরনিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানাবার ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ট্যাব চুরি, কাউন্সিলর খুনের চেষ্টা, আরজি করে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন এবং তারপরে হাসপাতালে হাসপাতালে নারী ধর্ষণ, শ্লীলতাহানি, দাড়ি ভিট, মোথাবাড়ি, ধুলিয়ান, এর ওপরে আছে উন্মত্ত সংখ্যালঘু তোষণ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করছেন, উনি সফট হিন্দুত্ব চর্চা করতে আরম্ভ করছেন। এই যে মুসলমান তোষণ, এই জিনিসটা আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে এবং পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, সেখানে এমনভাবে হিন্দু নিধন হচ্ছে, তার বিরুদ্ধে মমতা একটা কথা বলছেন না। এর একটা ইমপ্রেশন মানুষের মনে পড়বে না, পড়েছে। সেই জন্য উনি এখন কি আরম্ভ করেছেন, উনি একবারে পাল্টা সফট হিন্দুত্ব করতে আরম্ভ করেছেন। রাজীব গান্ধী ডুবে গেল, মমতাও ডুবে যাবেন। শেষের শুরু না, শেষটাই দেখতে পেয়ে গেছেন। স্যার, 15ই এপ্রিলের পর নাকি সরকার বদল হয়ে যাবে এবং 26-এর ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী সুর শোনা গেল অমিত শাহের মুখ থেকে, এবং 2/3 ভোট নাকি পাবে বিজেপি, এমন আত্মবিশ্বাসের সুরে কথাটা বললেন অমিত শাহ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এবার আমি নিশ্চিত যে বিজেপি ক্ষমতায় আসছে। তৃণমূলের প্রতি মানুষ এত বীতশ্রদ্ধ, এমন চুরি দুর্নীতিতে ডুবে আছে এই দলটা, এমন কুশাসনের পরিচয় দিয়েছে, এই রকম বেকারি দেশে রাজ্যের যুবশক্তির সামনে এরকম একটা বিভৎস বেকারির চেহারা দাঁড়িয়ে আছে যে এর পরে কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি জিততে পারে না। এখন মমতা ব্যানার্জি অস্বাভাবিক প্রক্রিয়া নিশ্চয়ই চেষ্টা করবেন, ছেড়ে দেবেন না কখনো, কিন্তু তা সত্ত্বেও উনি পারবেন না বলেই আমার ধারণা। এখন ঠিক কত ভোট পাবে এই সমস্ত জিনিস তো অনেক হিসেব কিতাবের ওপর নির্ভর করে। আমি এখন সক্রিয় রাজনীতিতে নেই, সেই জন্য এইসব হিসেব কিতাব আমার জানা নেই, কিন্তু জিতবে বিজেপি এবং ক্ষমতায় আসবে সম্বন্ধে আমি নিঃসন্দেহ। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এতটা আত্মবিশ্বাসী সুর শোনা গেল, তাহলে কি এটাই মনে করতে হবে যে বিজেপি ঠিক করেই নিয়েছে যে সরকার গঠন কবে করা হচ্ছে বা কিভাবে করা হচ্ছে, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি সাজিয়ে জিতবার জন্য যে স্ট্র্যাটেজি দরকার সেটাও বিজেপির একদম তৈরি হয়ে গেছে? এসব আমি বলতে পারবো না। নিশ্চয়ই স্ট্র্যাটেজি তৈরি, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে। অন্তত অমিত শাহর মতন একটা লোক যদি 3 দিন ধরে পশ্চিমবঙ্গে এসে থাকেন, তাহলে সেটা তো একটা ছেলে খেলার ব্যাপার নয়। ওর প্রতিটি সেকেন্ড মূল্যবান। উনি রাত্রির 1-2 পর্যন্ত কাজ করেন। সেরকম একটা লোক পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এসে 3 দিন ধরে আছেন, এর তো শুধু শুধু করবার জন্য কালীঘাট বা দক্ষিণেশ্বরে যাবার জন্য আসেননি, রাজনৈতিক কাজে এসছেন এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি, স্বাভাবিক স্ট্র্যাটেজি তৈরি করা। সেটা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, হয়তো হয়েছে। তাহলে 2026-এ সরকার বদলটা অনিবার্য, এটা আপনারা বলছেন? অনিবার্য, কোনো প্রশ্ন নেই। অমিত শাহকে সাংবাদিকরা প্রশ্ন করবার সুযোগ পেয়েছেন এবং তাতেই একজন সাংবাদিক তাতে প্রশ্ন করেছিলেন তাকে যে বামেরা বারবার বলে আসে যে দিদি এবং মোদির একটা সেটিং তত্ত্ব রয়েছে এবং সেই সেটিংয়ের জন্যই এত অপরাধের পরেও তারা অধরা হয়ে রয়েছেন, কেন্দ্র কোনো স্টেপ নিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে অমিত শাহ জোর গলায় বলেছেন যে কোনো সেটিংয়ের বিষয়ই নেই এবং এবারে যা হবে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। সেই আত্মবিশ্বাসের সুর আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন একটাই যে এই সেটিং তত্ত্ব নেই, এই বিষয়টা কি মানুষের মনে প্রভাব ফেলবে? মাঠে কতটা এর প্রভাব দেখা যাবে? অবশ্যই প্রভাব ফেলবে। এইবার যে ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকেও,
বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে, তাতে এতে অন্তত কোনো সন্দেহ নেই যে সেটিং নেই, সেটিং থাকার কোনো প্রশ্ন ওঠে না। 2021 সালে খুব একটা বিজেপির একটা কালো দিন ছিল আর কি, একটা লজ্জাজনক অধ্যায় ছিল, সে সময়টা কেটে গেছে। সিপিএম এখন বলছে, কারণ সিপিএম জলে ডুবে আছে, শুধু নাকটা ভেসে আছে, তাও ভেসে আছে কিনা আমি জানি না, সিপিএমকে এসব কথা বলতেই হবে। আর মোহাম্মদ সেলিম তো কে, মোহাম্মদ সেলিম বলেছে, হ্যাঁ মোহাম্মদ সেলিমের তো একটা হাস্যকর লোক। অমিত শাহর মানে যে বক্তব্য আমরা শুনলাম তাতে আলটিমেটলি এটা বোঝা গেল যে 26-এর ভোটে কোনো লোক দেখানো কিছু নয়, একেবারে সামনাসামনি সম্মুখ সমর একদম তৈরি, তার জন্য তারা তৈরি হয়ে রয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? ঠিকই যেটা বলেছেন, তুমি যেটা বললে সেটা ঠিকই, সম্মুখ সমর, অবশ্যই সম্মুখ সমর। কারণ মমতা যে এতদিন ধরে ক্ষমতায় আছে, ছলে বলে কৌশলে ছলে বলে কৌশলে যে ক্ষমতায় এতদিন ধরে টিকে আছে, এত দুর্নীতি, এত বেকারি, এত কুশাসন সত্ত্বেও সেটা তো মোকাবিলা করতে গেলে স্বাভাবিকভাবে সম্মুখ সমর করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অমিত শাহের যে বক্তব্য সেগুলোর পরেই বাঁকুড়ার জনসভা থেকে পরিষ্কার করে মানে রাজনৈতিক বার্তা দিলেন এবং বিজেপিকে উদ্দেশ্য করে বলেন রাজনৈতিক হ্যাংলা, এবং তারপরে একটি কথা বললেন যে এর আগের বার বলেছিল আপকি বার 200 পার, হয়ে গেল পগার পার। কি বলবেন এই বিষয়ে? না, এগুলো তো কথার কথা আর কি, হ্যাঁ হয়ে গেল পগার পার, এগুলো কথার কথা। যখন মমতা ব্যানার্জি যাবেন তখন উনি তখন কি বলবেন, তখন ওর কাছ থেকে গিয়ে তুমি বয়ান নিও। কিন্তু ওই ঘেঁচু বা কেঁচকলা বা অন্য যেটা বললে তুমি কান কাটা, এই সমস্ত কথা, এগুলো হচ্ছে ওর নিচু স্তরের কথা। এগুলো মানে কোনো ওই স্তরের রাজনৈতিক নেতাদের কাছ থেকে এরকম কথা আশা করা যায় না। কিন্তু মমতার যা স্বভাব, মমতার যা পৃষ্ঠভূমি, যা ব্যাকগ্রাউন্ড, তাতে এরকম ধরনের কথা শোনা কিছু আশ্চর্য নয়। প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কোমরে দড়ি বেঁধে, তখন অবশ্য উনি অন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাহলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তো হেঁজিপেজি নয়, তাকে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে টেনে আনবো। তারপরে হাত দিয়ে অঙ্গভঙ্গি করে দেখিয়েছিলেন কেন্দ্রীয় সরকার আমাকে বাম্বু দিচ্ছে। এইরকম ইতরের মতন কথাবার্তা ওর স্বভাবজাত, এর মধ্যে কিছু আশ্চর্য হবার কিছু নেই। মহাভারতের প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তারা নাকি দুঃশাসন, শকুনি মামা, দুর্যোধন, এবং তিনি বলছেন যতদিন বেঁচে থাকবেন এই দুর্যোধন, দুঃশাসন, শকুনি মামাদের বিরুদ্ধে তিনি নিরন্তর লড়াই করে যাবেন, এবং তার সঙ্গে কয়েকটা কারি মানে যুক্ত শব্দ বলেছেন, সেগুলো আমি একটু বলছি। তিনি বলছেন বিজেপিকে বিক্ষোভকারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, স্বৈরাচারী। দাঙ্গাকারী ঠিক একটা ধরি, এর মধ্যে দাঙ্গা বিজেপি শাসিত রাজ্যে কটা হয়েছে ইদানিংকার মধ্যে, এবং পশ্চিমবঙ্গে কটা হয়েছে সেটার হিসেব নিলেই হয়। পশ্চিমবঙ্গে 2010 সালে আমার মনে আছে, 2010 সালে দেগঙ্গায় একটা দাঙ্গা হয়েছিল, তখন ক্ষমতায় ছিল সিপিএম। আচ্ছা, 2011-এ তৃণমূল ক্ষমতায় এলো। তারপরে ক্যানিংয়ের কাছে নলিয়াখালী বলে একটা জায়গায়, এটা আমার খুব পরিষ্কার মনে হয়েছে কারণ সে নলিয়াখালীতে আমি নিজে গিয়েছিলাম। নলিয়াখালীতে এক জায়গায়, সেখানে তৃণমূলের এক বিধায়ক বা এক কোনো নেতা সেই গিয়ে দাঙ্গা লাগালো, এবং প্রচুর হিন্দুর নরহত্যা হয়নি, কিন্তু প্রচুর হিন্দুর সম্পত্তি মারা গেল। তারপরে ধুলাগড়িতে দাঙ্গা হয়েছে, কালিয়াচকে দাঙ্গা হয়েছে, ফলতায় দাঙ্গা হয়েছে, কুস্তিতে দাঙ্গা হয়েছে, প্রত্যেকটা সাম্প্রদায়িক দাঙ্গা। এবং প্রত্যেকটা দাঙ্গায় মমতা নির্লজ্জভাবে মুসলমানদের দিয়েছেন, ওদের সাথ দিয়েছেন, ওদের সাইড নিয়েছেন। তো এর পরে এরকম কথা বলেন কি করে? এটা অবশ্য বলেন কি করে বলাটা আমার পক্ষেই ভুল হয়ে গেল, কারণ এই ধরনের কথা বলাই ওর পক্ষে স্বাভাবিক।
একদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের তাণ্ডবে কিন্তু যে নির্বাচন কমিশনের শুনানি সেখানে ব্যাহত হচ্ছে, সেইখানে কাজকর্ম ব্যাহত হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার নাম দিয়েছেন এবং তাকেও বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারকেও তোপ দাগলেন ভ্যানিশ কুমার নাম দিয়ে। এইসব তো মানে ছেলে মানুষই কথাবার্তা আর কি। হ্যাঁ, এইসব জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার, তারপর আর একটা কি বললে যেন ইয়েকে ঘেঁচু ক্যাঁচকলা এই সমস্ত কথা ব্যবহার করা, এগুলো তো কোনো স্বাভাবিক কোনো ওই স্তরের একটা মুখ্যমন্ত্রী স্তরের রাজনৈতিক নেতার পক্ষে এ নয়, স্বাভাবিক নয়। কিন্তু মমতার পৃষ্ঠভূমি এরকম যে উনি এরকম ধরনের কথা না বলে থাকতে পারেন, এগুলো স্বাভাবিকভাবে মুখ দিয়ে বেরোয়। অমিত শাহ বাংলায় এসেছিলেন নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করতে এবং সেটা নিয়ে তিনি বার্তাও দিয়েছেন এবং সেই বার্তায় তিনি এটা বলেছেন যে নির্বাচনে বিজেপিকে সঙ্গে নিয়ে আসুন, চলুন বা বিজেপিকে নিয়ে আসুন, আমরা সোনার বাংলা গড়ব। এবং এই বক্তব্যের পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন আসলেই সোনার বাংলা গড়ার কথা এদের মাথায় আসে, কিন্তু সোনার বাংলা গড়বে তোমরা। এবং তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিস্থিতি মোটেই নাকি ভালো নয়। কি বলবেন? তো সেসব রাজ্যে গিয়ে উনি জিতে নিন না, সেই সব রাজ্যে তৃণমূল ক্যান্ডিডেট দাঁড় করিয়ে জিতে নিন না, সেখানে সরকার গঠন করুন না। নাম লাগিয়েছেন হচ্ছে সর্বভারতীয় তৃণমূলে, তার একটা সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সর্বভারতীয় নাম আমার শুনে মনে হয় কানা ছেলের নাম পদ্মলোচন। একটা রাজ্যে আবদ্ধ একটা দল, তারা নিজেদের সর্বভারতীয় বলে, আর তারা অন্য রাজ্যে কি হচ্ছে তা নিয়ে বেশি মাথা ঘামায়। নিজের রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে কোনো খেয়াল নেই, অন্য রাজ্যে কি হচ্ছে তা নিয়ে বেশি মাথা ঘামায়। এছাড়া আর যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো তো আমাদের চোখের সামনেই ঘটছে। যেমন এই এর আগে তৃণমূল বেশ কিছু অন্যান্য রাজ্যে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল, প্রত্যেকটাতে জামানত জব্দ হয়েছে। গোয়ায় দাঁড় করিয়েছিল, মণিপুরে দাঁড় করিয়েছিল, অরুণাচলে দাঁড় করিয়েছিল, মেঘালয়ে দাঁড় করিয়েছিল। মেঘালয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কতগুলো পালক লাগিয়ে কু কু করে চিৎকার করেছিলেন। বললাম না, এই মুখ্যমন্ত্রী স্তরের একটা লোক যেরকম ভাড়ামো করতে পারে কেউ ভাবা যায় না আর কি। সব কটা জায়গায় জামানত জব্দ হয়েছে। অন্য রাজ্যের কথা উনি কি বলছেন? না, মুখ্যমন্ত্রীর শাসনকালে আমরা বাংলার যে ছবি দেখতে পাচ্ছি যে একের পর এক জায়গায় চাকরি চুরি, দুর্নীতি, একাধিক দুর্নীতিতে এই রাজ্য সরকার জর্জরিত। তারপরেও যখন অমিত শাহজি বলছেন যে সোনার বাংলা গড়বো, সেখানে দাঁড়িয়ে তিনি পাল্টা দিচ্ছেন যে তোমরা সোনার বাংলা গড়বে, এটা তো ধ্বংসের বাংলা গড়বে তোমরা আসলে। আমি তোমাকে লিস্টটা বলি, লিস্টটা এত বড় বড় যে এক কথায় মানে না দেখে বলা যাবে না। হ্যাঁ, আমি বলছি, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরনিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানাবার ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ট্যাব চুরি, কাউন্সিলর খুনের চেষ্টা, আরজি করে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুন এবং তারপরে হাসপাতালে হাসপাতালে নারী ধর্ষণ, শ্লীলতাহানি, দাড়ি ভিট, মোথাবাড়ি, ধুলিয়ান, এর ওপরে আছে উন্মত্ত সংখ্যালঘু তোষণ। আর তাছাড়া রাজ্যের ওই বেকারির যে ব্যাপারটা আছে, আজকে বাঙালি ছেলেদের সামনে, চোখের সামনে যে ভবিষ্যৎটা আছে সেটা তো নাই বা বললাম। এখন বাঙালি ছেলেদের সামনে বা বিশেষ যারা স্কুল কলেজ থেকে পাস করে বেরোচ্ছে তাদের সামনে একমাত্র ভবিষ্যৎ হচ্ছে মোটরসাইকেল ভটভট করে ব্লিঙ্কিট বা কি আছে সমস্ত জোম্যাটো, এই সমস্ত জিনিস লোকের বাড়ি বাড়ি করা। এটা তারা কৈশোর থেকে আরম্ভ করেছে এবং বার্ধক্য পর্যন্ত চালিয়ে যাবে। আর কিছু আর কোনো ভবিষ্যৎ নেই পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, হবে না। উনি প্রত্যেক বছরই আরেকটা ভাড়ামো করেন, ওই শিল্প সম্মেলন করেন নিউ টাউনে, সেখানে গিয়ে তার নানা রকম শিল্পপতিদের পায়ে ধরে ধরে প্রতিশ্রুতি আদায় করেন। তারপরে সেদিনকে গৌতম আদানি বলে দিল সৌগত রায়কে যে না, আমি সব ইয়েতে কি জায়গাটার নাম তাজপুরে আমি বন্দর বানাবো না। এই তো অবস্থা।
আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে বলা হয় আমি নাকি তুষ্টিকরণের রাজনীতি করি, কিন্তু আসলে আমি হচ্ছি সাচ্চা সেকুলার। তার কারণ আমি সমস্ত ধর্মকেই মান্যতা দিই এবং আমি সেই মাটি থেকেই উঠে এসেছি যে মাটিতে রামকৃষ্ণদেব ছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন। এবং এরপরেই তিনি বলছেন যে আমি তো গুরুদ্বারাতেও যাই যখন তখন মাথায় কাপড় দিই, তাহলে আমি যদি কোনো নামাজে যাই সেখানে মাথায় কাপড় দিয়ে তাহলেই এত প্রশ্ন ওঠে কেন? কি বলবেন এই বিষয়ে? প্রশ্ন ওঠে কারণ শিখদের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কম, তারা কোনো ভোট ব্যাংক নয়, কিন্তু যারা মসজিদে যান তারা একটা ভোট ব্যাংক, এবং মমতা সেই ভোট ব্যাংকের মানে প্রায় তাদের পা ধুয়ে জল খেতে ভালোবাসেন। অতএব স্বাভাবিকভাবে উনি যদি মসজিদে গিয়ে মাথায় কাপড় দেন তাহলে প্রশ্ন উঠবে, গুরুদুয়ারায় গিয়ে মাথায় কাপড় দিলে প্রশ্ন উঠবে না। গুরুদুয়ারায় যদি মাথায় কাপড় না দেন তাহলে সর্দারজিরোকে বার করে দেবে গুরুদুয়ারা থেকে, খুব সহজ কাজ, সহজ কথা, সেই জন্য এ করবে না। আর তাছাড়া একটা কথা বলি আমি এই প্রসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করছেন, উনি সফট হিন্দুত্ব চর্চা করতে আরম্ভ করছেন। এই যে মুসলমান তোষণ, এই জিনিসটা আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে, এবং পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, সেখানে এমনভাবে হিন্দু নিধন হচ্ছে, তার বিরুদ্ধে মমতা একটা কথা বলছেন না। এর একটা ইমপ্রেশন মানুষের মনে পড়বে না, পড়েছে। সেই জন্য উনি এখন কি আরম্ভ করেছেন, উনি একবারে পাল্টা সফট হিন্দুত্ব করতে আরম্ভ করেছেন। সফট হিন্দুত্ব হচ্ছে কীরকম? সফট হিন্দুত্ব হচ্ছে এই করলেন না, উনি কোনো একটা রোজা রাখলেন, তারপরে এখন উনি দীঘায় মন্দির বানাচ্ছেন আর দুর্গাঙ্গন বানাচ্ছেন। এই জিনিসটাতে আবার একটা কথা মনে পড়লো, রাজীব গান্ধী এই জিনিস করেছিল। রাজীব গান্ধী 1986 সালে বোধহয় শাহবানু মামলায় খুব একটা নোংরা এর নিদর্শন রেখেছিল, সংখ্যালঘু মুসলমান তোষণের নিদর্শন রেখেছিল। তারপরে রাজীব গান্ধী দেখলো যে ফলে তো মানুষের মন ঘুরে যাচ্ছে, এই মুসলমান তোষণটা মানুষ পছন্দ করছে না, তখন রাজীব গান্ধী রাম মন্দিরের গেট খুলে দিল। এটা ভালোই করেছে, কিন্তু উদ্দেশ্যটা সাধু ছিল না, উদ্দেশ্য ছিল হচ্ছে কি ওইটা দিয়ে ব্যালেন্স করা। কিন্তু এইভাবে ব্যালেন্স হয় না, রাজীব গান্ধী ডুবে গেল, মমতাও ডুবে যাবেন। একটা শেষ প্রশ্ন করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ যখন শহরে ছিলেন বা রয়েছেন, সেই সময় তিনি বলছেন যে আমরা না চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না, একেবারে হুমকির সুরে বলছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যখন অমিত শাহ প্রত্যেকজন তৃণমূল মন্ত্রীদের দুর্নীতির নাম করে করে উল্লেখ করে তাদের দুর্নীতির বিষয়ে বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের তৃণমূলের সমস্ত মন্ত্রীরা বা নেতারাই শুধু দুর্নীতি করে বা তারাই শুধু খায়, তোমরা সাধু পুরুষ, তুমি এবং তোমার ছেলে তোমরা বুঝি খাবে না, তোমরা খাও না, আমাদের মন্ত্রীরাই শুধু খায় আর তোমরা খাচ্ছ না, এই ধরনের কথাবার্তা বলেন। কি বলবেন এই বিষয়ে? এক নম্বর কথা হচ্ছে, তার মানে উনি স্বীকার করলেন যে ওদের মন্ত্রীরা খায়। এ তো পরিষ্কার দেখতেই পাওয়া যাচ্ছে, মন্ত্রীরা অন্য নেতা টেতারা তারা জেল, বাড়ি থেকে বেরোতে দেব না, হোটেল থেকে 1 ইঞ্চিও বেরোতে দিতাম না, এই জিনিসটা, এই উক্তিটা বিশেষ করে এটা আমি বলবো এটা একটা উন্মাদের উক্তি। কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে বেরোতে দেবে না, তার তো পুলিশই তার কথা শুনবে না, পুলিশই এই কাজ করতে রাজি হবে না। কোনো পুলিশ রাজি হবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওইভাবে আটকে দিতে? পুলিশরা তো আইপিএস, তাদের তো টিকি বাঁধা আছে হোম মিনিস্ট্রিতে, তারা কখনো মানে পুলিশের বড় কর্তারা তো আইপিএস, তাদের টিকি বাঁধা আছে ওখানে, তারা যদিও রাজ্য সরকারের অধীনে কাজ করে, কিন্তু তারা রাজি হবে? এগুলো হচ্ছে গিয়ে মানে এগুলো ইংরেজিতে ডেসপারেশন বলে, মানে খুব হতাশ হয়ে লোকে যখন উল্টোপাল্টা বকতে আরম্ভ করে তখন যে পরিস্থিতিটা হয় সেটাকে ডেসপারেশন বলে। মমতার যে আচরণে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডেসপারেশন। তাহলে কি স্যার মানে শেষের শুরুটা দেখতে পেয়ে গেছেন? তুমি তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট মানে পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি শেষের শুরুটা নিজের দেখতে পেয়ে গেছেন বলেই কি হতাশা থেকে এইসব ভুলভাল কথা বলছেন? শেষের শুরু না, শেষটাই দেখতে পেয়ে গেছেন।